হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফিজিক্স স্লোলি। আজকে তাহলে কোয়ান্টাম তত্ত্বের পরবর্তী যে টপিকটা সেটা শুরু করছি। অর্থাৎ আমরা এটা জেনেই গেছি যে আলোক তড়িৎ ক্রিয়া, অর্থাৎ কোনো ধাতব পৃষ্ঠের উপর যদি কোনো আলো ফেলা হয় তাহলে তৎক্ষণাৎ সেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটা হচ্ছে কি আলোক তড়িৎ ক্রিয়া, এবং এটা আমরা প্রমাণ করে দেখেছি একটি বায়ুশূন্য নলের মাধ্যমে, যে সেখান থেকে যে অ্যাকচুয়ালি যে আধান বা কণা নির্গত হয় সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রনই, এবং তার ভর এবং মাস আমরা ক্যালকুলেট করে দেখেছি এক্স্যাক্টলি ইলেকট্রনের সমানই হচ্ছে। তো অতএব আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারছি যে কোনো ধাতব পৃষ্ঠের উপর কোনো আলোক রশ্মি এসে পড়লে সেখান থেকে অটোমেটিক ইলেকট্রন নির্গত হয়। তাহলে এর পরের যে স্টেপগুলো বা পরের যে টপিকগুলো সেগুলো আমরা জানবো। তাহলে আলোক তড়িৎ তোমাদের প্রথমে দেওয়া আছে, দেখো এখানে আলোক তড়িৎ নিঃসরণ। তাহলে কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে তার থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, এই ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ বলা হয়। তাহলে কি হচ্ছে যে কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে তবে কি হচ্ছে তার থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসছে, এই ঘটনাকে আমরা বলছি কি আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে, উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের লাইট যদি আমরা ফেলি, উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যে যদি আলো ফেলি তবে কি সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি আলোক তড়িৎ ক্রিয়া নিশ্চিত যে ইলেকট্রনগুলো সেগুলোকে আমরা কী বলবো আলোক ইলেকট্রন। যেহেতু ইলেকট্রনের সাহায্যে আমরা তড়িৎ পাচ্ছি, তাই সেই ইলেকট্রনগুলোকে এবং সেই তড়িতের জন্য যেহেতু আমরা লাইট বা আলো পাচ্ছি, তাই সেই ইলেকট্রনগুলোকে আমরা আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন বলবো। উপযুক্ত ব্যবস্থার সাহায্যে ফটো ইলেকট্রনগুলির একমুখী স্রোত তৈরি করা যায়, এর ফলে উৎপন্ন তড়িৎ প্রবাহকে আলোক তড়িৎ প্রবাহ বলা হয়। আমরা জানি কি কারেন্ট বা যে প্রবাহ পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি কি ইলেকট্রনের স্রোতই, তাই তো। ইলেকট্রনের যেদিকে প্রবাহ হয় তার বিপরীত দিকে কী হয়, কারেন্ট প্রবাহিত হয়। তাহলে কোনো বিশেষ পদ্ধতির সাহায্যে যদি আমরা এই অসংখ্য ইলেকট্রনগুলোকে কাজে লাগাই বিশেষ একমুখী স্রোতের সাহায্যে, তাহলে কি সেখান থেকে আমরা উপযুক্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে কিন্তু তড়িৎ প্রবাহ পেতে পারি। সেই তড়িৎ প্রবাহটাই কী হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ। এরপর হচ্ছে একটা জিনিস নতুন এই সংজ্ঞাটা তোমাদের আসে, যে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন বলতে কী বোঝো। তাহলে কি বলছে, যে একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতুপৃষ্ঠ থেকে অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারবে সেটাকে আমরা কী বলবো ধাতুর কার্য অপেক্ষক। অর্থাৎ একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতুপৃষ্ঠ অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারে তাকে আমরা ধাতুর কার্য অপেক্ষক বলি। তাহলে জিনিসটা একটু এখানে দেখো, যে একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি, অর্থাৎ এটা একটা ধাতব পৃষ্ঠ, ধাতুপৃষ্ঠ। তাহলে এই ধাতুপৃষ্ঠের উপর যখন কোনো আলোক রশ্মি এসে পড়ছে তখন কি এই ধাতুর মধ্যে কি, ধাতু যেহেতু সলিড কঠিন, তাই ধাতুর অণু বা ধাতু পরমাণুগুলির মধ্যে কি বা ইলেকট্রনগুলির মধ্যে কি আকর্ষণ বলটা খুবই স্ট্রং হয়, তাই তো। তাহলে একে বাইরে থেকে এসে তাদের ইলেকট্রনগুলির মধ্যে সেই স্ট্রংগুলো এতটা শক্ত, যেহেতু এটা সলিড, তাই সেই স্ট্রং বন্ধনীগুলোকে যদি ভাঙতে হয় তাহলে কি আমাকে বাইরে থেকে প্রচুর পরিমাণে শক্তি দিতে হবে। শক্তি প্রয়োগের ফলে কী হবে, সেই ইলেকট্রনগুলির মধ্যে বন্ধন শক্তি কিন্তু ভেঙে যাবে। সেই ভেঙে যাওয়ার ফলে কিন্তু ইলেকট্রনগুলি অটোমেটিক নির্গত হবে। এরকম না যে আমরা ধাতু পৃষ্ঠের উপর আলোক রশ্মি আপতিত করলাম আর সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে আসলো। এমন পর্যাপ্ত পরিমাণে লাইট আমাকে ফেলতে হবে যেন ওই ভেতরে এই সলিডের ভেতরে যে ইলেকট্রনগুলির মধ্যে যে বন্ডিং আছে সেই বন্ডিংগুলো যেন ভাঙতে সাহায্য করে, এবং ভাঙার ফলেই কিন্তু ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসে। তাহলে এটা যেহেতু সলিড, তাই এদের মধ্যে মানে বন্ধন শক্তি খুবই স্ট্রং হয়। তাই এই বন্ধন শক্তি ভাঙার জন্য কিন্তু উপযুক্ত পরিমাণে আমার শক্তি দরকার। তার জন্য কী হচ্ছে, কার্য অপেক্ষকের সংজ্ঞাটা হচ্ছে যে একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতুপৃষ্ঠ অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারবে সেই তাকে আমরা কি বলবো, ওই ধাতুর কার্য অপেক্ষক, অর্থাৎ সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাহলে এই ধাতুর এটাকে বলবো আমরা কি কার্য অপেক্ষক। অর্থাৎ এই ধাতুপৃষ্ঠের উপর এমনভাবে আমাকে শক্তি প্রয়োগ করতে হবে যেন ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট শক্তি বা দরকার, যে শক্তির জন্য কেউ পরস্পরের যে বন্ধন থাকে সেই বন্ধনটাকে ছিন্ন করেও বাইরের বন্ধনী কক্ষে, অর্থাৎ একদম উপরের স্তরে চলে আসতে পারে, সেখান থেকে ফ্রিভাবে
উপরের স্তরে চলে আসলে কী হবে, ইলেকট্রনটা যোজ্যতা কক্ষ থেকে যোজ্যতা বন্ধন থেকে অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন যে পটি সেই চলে আসে। এইগুলো তোমাদের ডিটেলসে যখন তোমরা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর পড়বে সেখানে আছে। তো যাই হোক, এটা তোমরা জানোই যে ইলেকট্রনকে যখন শক্তি দেওয়া হয় তখন কি ও লোয়ার স্টেট বা লোয়ার অরবিট স্টেট থেকেও হায়ার অরবিট স্টেট বা উচ্চ শক্তি স্তরে চলে যায় এবং সেখান থেকেও ফ্রি হয়ে বাইরে নির্গত হয়। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে কি কার্য অপেক্ষক। এবারে কার্য অপেক্ষক কিসের কিসের উপর ডিপেন্ড করে এটা একটু কিছু তোমাদের মনে রাখতে হবে যে এই কার্য অপেক্ষক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, ইলেকট্রনটি কীভাবে শক্তি অর্জন করলো তার উপর নয়। অর্থাৎ পদার্থটি কীরকম, ঠিক আছে, এটা ধাতু বা যদি অন্যরকম হয়, মানে একটু ধরো ধাতুর মধ্যে বিভিন্ন রকম টাইপস থাকে, অধাতুও থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা হবে। আর কার্য অপেক্ষক সাধারণত ইলেকট্রন ভোল্ট এককে মাপা হয়, ঠিক এটা মনে রাখতে হবে। সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি ক্ষার ধাতুর কার্য অপেক্ষক অন্যান্য ধাতুর চেয়ে কম, তবে আজকাল আলোক তড়িৎ নিঃসরণের জন্য আরও সুবিধাজনক কিছু মিশ্র পদার্থ ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর আমরা যে জানি জিনিসটা, আসল জিনিসটা জানবো সেটা হচ্ছে কি যে আমরা যে এই আলোক তড়িৎ প্রবাহের মাধ্যমে যে আমরা অসংখ্য ইলেকট্রনের কণা স্রোত নির্গত হচ্ছে, সেই ইলেকট্রনগুলোকে আমরা কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট একমুখী স্রোত করে আমরা কী করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই ইলেকট্রন থেকে আমরা তড়িৎ প্রতিষ্ঠা করব বা সেখান থেকে আমরা এমন একটা ব্যবস্থা করব যাতে সেখান থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে তড়িৎ প্রবাহ আমরা পেতে পারি এবং সেই তড়িৎ প্রবাহ আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই এখানে আমাদের কি কি করা হয় দেখো, তোমাদের এখানে ছবিটা দেওয়া আছে বইয়ে, যে প্রচলিত ব্যবস্থা যেটা 22 একটি কাঁচনল দেখতে পাচ্ছ, জি এর দেওয়ালে কোয়ার্টজ নির্মিত একটি জানালা আছে কিউ, কোয়ার্টজ নির্মিত একটি জানালা আছে কিউ। তারপর কি হচ্ছে, এর মধ্য দিয়ে একটি ধাতব প্লেট টি এর উপর এমন তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো ফেলা হয় যাতে টি থেকে ইলেকট্রন বেরিয়ে আসতে পারে। যেটাই বললাম যে ওই ধাতু পৃষ্ঠের উপর এমন পর্যাপ্ত পরিমাণে লাইট ফেলতে হবে যেন ওই ধাতু পৃষ্ঠের মধ্যে উপস্থিত ইলেকট্রনগুলির মধ্যে যে বন্ডিং থাকে সেই বন্ডিংগুলো ভেঙে যেন ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে তার জন্য এর মধ্যে আমরা এই কোয়ার্টজ নির্মিত যে জানালা, সেই জানালা দিয়ে আমরা আলোক রশ্মি, দেখো এই যে আলোক রশ্মি দেখা যাচ্ছে টি প্লেটের উপর এসে আপতিত হচ্ছে। এই প্লেট টি এর উপরিতলে সাধারণত কোনো একটি ক্ষার ধাতু প্রলেপ লাগানো থাকে। টি হচ্ছে কি প্লেট বা টার্গেট বা হচ্ছে ফটোক্যাথোডের সাপেক্ষে সি, তাহলে এখানে টি হচ্ছে কি টার্গেট যার উপরে একবর্ণী আলো এখানে আপতিত করা হচ্ছে, এবং সি হচ্ছে কি সংগ্রাহক প্লেট, অর্থাৎ টি এক কোয়ার্টজ নির্মিত জানালা বাইরে থেকে আলোক রশ্মি আসবে এবং সেই আলোক রশ্মি জি টি প্লেটের মধ্যে আপতিত হবে এবং সেই টি প্লেটে আপতিত হওয়ার পর টি প্লেটে উপস্থিত ইলেকট্রনগুলির মধ্যে বন্ধন শক্তি ভেঙে দিয়ে ইলেকট্রনগুলিকে ফ্রি করবে এবং সেই ইলেকট্রনগুলি কোথায় গিয়ে সংগৃহীত হবে, এই সি নামক এই ক্যাথোড প্লেটটিতে। বুঝে গেল? তাহলে সি হচ্ছে এখানে কি সংগ্রাহক প্লেট। এরপর হচ্ছে কি দেখো, এবার এই সংগ্রাহক প্লেট সিকে যদি আমরা ধনাত্মক বিভব দিই তাহলে কী হবে, টি থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনগুলি সি দ্বারা আকর্ষিত হবে। স্বাভাবিকভাবে সেটাই হবে যখন আমরা সি প্লেটকে কী করছি, এবার আমরা পজিটিভ এনে দেখতে পাচ্ছ ব্যাটারি পজিটিভের সঙ্গে কানেক্ট করা হয়েছে, তার মানে হচ্ছে কি সি প্লেট হচ্ছে কি ধনাত্মক বিভবে আহিত করা হয়েছে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি কি টি প্লেট থেকে অলরেডি তো যে ইলেকট্রন নির্গত হচ্ছে এবং সে যে কণা নির্গত হচ্ছে সেটা তো অলরেডি আমরা প্রমাণ করে নিলাম যে এই টি প্লেট থেকে যে অর্থাৎ এই টি প্লেটটি বাইরে থেকে আলোর রশ্মি ফেলার ফলে যে ইলেকট্রন নির্গত যে কণা নির্গত হবে সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রনই হবে এবং ইলেকট্রনের আধান যেহেতু ঋণাত্মক তাই কী করবে, এই স্বাভাবিকভাবে এই ইলেকট্রনগুলো এই ধনাত্মক প্লেট দ্বারা আকৃষ্ট হয়ে ধনাত্মক বিভব দ্বারা আকৃষ্ট হয়ে কী হবে, স্বাভাবিকভাবে সি এই সংগ্রহ প্লেটে কিন্তু জমা হতে থাকবে। ঠিক আছে, ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ পাওয়া যায় এবং তাহলে কি যখনই একটা ফ্লো হতে শুরু করবে, অর্থাৎ নেগেটিভ আধানগুলো যখন অর্থাৎ ইলেকট্রনগুলো যখন ধনাত্মক বিভবের দিকে আকৃষ্ট হয়ে একটা সাইক্লিক কমপ্লিট চক্র কমপ্লিট করবে, একটা সাইক্লিক একটা হচ্ছে পিরিয়ড কমপ্লিট করবে, তখনই কী হবে, কারেন্ট তৈরি হবে। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার উল্টো দিকে একই নিয়মে একই সাইকেলে প্রবাহিত হতে থাকবে। তাহলে এখানে আমরা কীভাবে বুঝবো যে সার্কিটে কারেন্ট আছে, তার জন্য আমরা এখানে একটা গ্যালভানোমিটার রাখা হয়েছে। গ্যালভানোমিটারের কাজ কি, তোমরা এগুলো পড়বে, আগে আছে। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে কি, যে কোনো বর্তনীতে যদি কোনো কারেন্ট যায় বা কারেন্টের উপস্থিতি আছে কিনা সেটা বোঝার জন্য আমরা কী ব্যবহার করব, গ্যালভানোমিটার ব্যবহার করব। যেমন ভোল্টমিটারের সাহায্যে কি আমরা ভোল্ট বাড়াতে পারি,
কমাতে পারি, তেমনি কোনো সার্কিটে বা কোনো বর্তনীতে জি মানে হচ্ছে কি গ্যালভ্যানোমিটার লাগানো হয়, কারণ হচ্ছে কি জি হচ্ছে ওই বর্তনীতে কি করে কারেন্ট আছে কিনা সার্কিটে সেটা নির্দেশ করতে সাহায্য করে। তার জন্য আমরা কি করেছি দেখো এখানে যে এই বর্তনী যেন আমরা জি ড্যাশ একটি গ্যালভ্যানোমিটারের সাহায্যে এই প্রবাহ পরিমাপ করতে পারছি। বি ব্যাটারির সঙ্গে যুক্ত রিওস্ট্যাট আরএইচের মাধ্যমে বিভব ভিকে বাড়ানো বা কমা যায়। এখানে যে একটা রিওস্ট্যাট দেখতে পাচ্ছ আরএইচ, এই রিওস্ট্যাট একটা এই যে দাগ, এটা দাগ মানে হচ্ছে কি এই আরএইচ বা রিওস্ট্যাটটাকে আমরা ভেরিয়েবল করতে পারি, অর্থাৎ আমরা বাড়াতেও পারি কমাতেও পারি। এর জন্য আমরা এখানে অ্যারো চিহ্নটা দিয়েছি। তোমরা যেহেতু প্রাথমিকতায় সবগুলো ভেঙে ভেঙে বলছি, তাহলে রিওস্ট্যাট মানে হচ্ছে কি বুঝতে পারলে যে রিওস্ট্যাট হচ্ছে একটি ভেরিয়েবল। এই জন্য এখানে এরকম দাগ দেওয়া আছে যে আমরা রিওস্ট্যাটটাকে কমানো বাড়ানো করে আমরা বিভব প্রভেদের মান কিন্তু কমাতে বা বাড়াতে পারি। আবার সি ড্যাশ কমিউটেটরের সাহায্যে সিকে টি এর সাপেক্ষে ঋণাত্মকভাবে রাখা যেতে পারে। অর্থাৎ এখানে আর একটা যন্ত্র আছে সি ড্যাশ, এটা হচ্ছে কমিউটেটর। যখন তোমরা প্র্যাকটিক্যাল যদি করো উঁচু ক্লাসে যাও তাহলে এরকম সব যন্ত্র থাকবে। তাহলে এরকমভাবে আমরা আমরাও মানে প্র্যাকটিক্যালি এইভাবে মানে পরিমাপ করেছি কারেন্ট, যেখানে একটা গ্যালভ্যানোমিটার থাকবে, ভোল্টমিটার থাকবে, রিওস্ট্যাট থাকবে, ব্যাটারি থাকবে ইত্যাদি সরঞ্জাম থাকবে। তাহলে সি ড্যাশ হচ্ছে একটি কমিউটেটর, মানে হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা কী করব এই যে টি এর সাপেক্ষে সি ভোল্টটাকে যেমন আমরা ধনাত্মক বিভব করতে পারছি, সেরকমভাবে আমরা বিভব প্রভেদ কমাতে জিরো, তারপর আমরা কিন্তু এই বিভবকে সি প্লেটের বিভবকে কিন্তু আমরা ঋণাত্মকও করতে পারি। তাহলে বোঝা গেল এই যে কাজটা কীভাবে আমরা অ্যাকচুয়ালি কারেন্টটা তৈরি করছি। যন্ত্রটা কিন্তু এখানেও একইভাবে আছে, এখানে একটা কোয়ার্টজ জানালা আছে, এখানে একটা টি প্লেট আছে, সেই টি প্লেটের উপর বাইরে থেকে আলো ফেলা হচ্ছে, সেখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। সেই ইলেকট্রন যেহেতু নির্গত হচ্ছে এবং ফ্লো হচ্ছে, তাহলে তার উল্টো দিকে একইভাবে কি কারেন্ট ফ্লো হচ্ছে, এবং সেটা আমরা দেখছি একটি সার্কিট একটা গ্যালভ্যানোমিটার লাগিয়ে যে কারেন্ট আমরা কত পাচ্ছি। এবার আমরা এখানে কি করব, যেখানে যে আমরা ভোল্টেজ দিচ্ছি, অর্থাৎ আমরা যে রিওস্ট্যাট যেটা বললাম ভেরিয়েবল, এই রিওস্ট্যাট আমরা কমিয়ে বাড়িয়ে যেমন ভোল্টেজ চেঞ্জ করছি, তাহলে ভোল্টেজ চেঞ্জ করলে তো কী হবে, কারেন্ট চেঞ্জ হবে আমরা জানি। কারণ দেখবে যে বাড়িতেও দেখা যায় কোনো সময় ভোল্টেজ খুব হাই হলো, মানে বর্ষার দিনে বিশেষ করে দেখা যায় বৃষ্টি যখন হয়, যে ভোল্টেজ যখন হাই হয় তখন কি হয়, ফ্যানগুলো খুব জোরে করে, লাইটের আলোটা খুব উজ্জ্বল হয়। তাহলে একইভাবে এখানে ভোল্টেজ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্টের মানটা চেঞ্জ হবে। তাহলে এই যে পদ্ধতি, অর্থাৎ আলোক তড়িৎ ফটো ইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে যে আমরা কারেন্ট পাচ্ছি, সেটা ভোল্টেজের সঙ্গে কীভাবে ভ্যারি করছে সেটারই আমরা এখন দুটো লেখচিত্র দেখব। অর্থাৎ অ্যাম্পিয়ার মানে কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, আর বিভব প্রভেদের একক কি ভোল্ট। তাই অ্যাম্পিয়ার তাহলে কি হচ্ছে যে এখানে দেখো যে অ্যাম্পিয়ার ভোল্ট কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে কারেন্টের একক কি অ্যাম্পিয়ার এবং বিভব প্রভেদের একক কি ভোল্ট। তাহলে আমরা এখন কী করবো, অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্যলিক যেটা, সেটা আমরা হচ্ছে অ্যাম্পিয়ার এবং ভোল্টের যে বৈশিষ্ট্যলিক সেটার আমরা এখন গ্রাফ প্লট করবো। অর্থাৎ আমরা যে ভোল্টেজ পাচ্ছি এবং আমরা যেরকমভাবে আমরা ভোল্টেজ দিচ্ছি, যেরকমভাবে আমরা একটা যদি ছক করি, যেরকমভাবে আমরা ভোল্টেজ দিচ্ছি, ধরো প্রথমে 220 দিলাম, তারপরে 200 দিলাম, তারপরে 180 দিলাম, 160 দিলাম। তাহলে এইভাবে যে আমরা ভোল্টেজ চেঞ্জ করছি, তাহলে কি এর কারেসপন্ডিং আমরা কি কারেন্টও পাবো। এখানে ধরো আমরা 10 অ্যাম্পিয়ার পেলাম, 8 অ্যাম্পিয়ার, তারপরে হচ্ছে 6 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, এইভাবে পাওয়া যায় এক্স্যাক্টলি। জাস্ট আমি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, যে ভোল্টেজের সঙ্গে সঙ্গে কারেন্ট কীভাবে চেঞ্জ হচ্ছে সেটার আমরা একটি মানে বৈশিষ্ট্য দেখব। অর্থাৎ এইভাবে যদি ভোল্টেজ ভি থাকে আর এইভাবে, তাহলে কি কারেন্ট আই হবে। তাহলে ভোল্টেজের সঙ্গে আই কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা এখন গ্রাফের সাহায্যে দেখব। তাহলে সেখানে তার জন্য এখানে বলা হচ্ছে কি যে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখ। আর একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে কি নিবৃত্তি বিভব। তাহলে এখানে দেখো ফার্স্ট পয়েন্টটা কি বলছে, যে বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণী আলো। ঠিক আছে, তাহলে এখানে কি, যে আমরা যে ধাতু পৃষ্ঠের উপর আলো ফেলছি, সেই আলো ফেলার একটা আমার নির্দিষ্ট কিন্তু কন্ডিশন মেনটেন করতে হবে। অর্থাৎ আমরা যে ধাতু পৃষ্ঠের উপর আলোক রশ্মি ফেলবো, ঠিক আছে, সেই ধাতু পৃষ্ঠের উপর আলোক রশ্মি ফেলার জন্য কী করতে হবে, ফার্স্ট হচ্ছে বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণী আলো যদি আমরা ফেলি, তাহলে কী হবে, বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণী আলোর ক্ষেত্রে, বিভিন্ন তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণী আলোর ক্ষেত্রে
কী হবে, অর্থাৎ বিভিন্ন তীব্রতার এখানে বলতে কী বোঝানো হচ্ছে, ভালো করে কথাটা মানে বোঝো, যে বিভিন্ন তীব্রতা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো, অর্থাৎ বিভিন্ন তীব্রতার মানে ধরো আমি সাপোজ মনে করছি এটা একটা 1 নম্বর আলো, 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, অর্থাৎ তীব্রতা মানে কি বোঝানো, তীব্রতা মানে হচ্ছে তেজ কত, বোঝা যাচ্ছে, বুঝতে পারছো তো, তেজ অর্থাৎ আলোটা কতটা উজ্জ্বল বা কতটা কম উজ্জ্বল, এটাই হচ্ছে তীব্রতা। তাহলে 1 নম্বর তীব্রতা ধরো সব থেকে বেশি মনে করলাম সাপোজ 10, 2 নম্বরের তীব্রতা মনে করছি সাপোজ 8, 3 নম্বরের তীব্রতা মনে করছি সাপোজ 6, বোঝা গেল। তাহলে এবার এখানে এই বিভিন্ন রকম তীব্রতার আলো, বিভিন্ন রকম তীব্রতার আলো প্লাস কিন্তু কি একবর্ণী, অর্থাৎ একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো বা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো, অর্থাৎ এই সমস্ত আলোগুলোর কম্পাঙ্ক ধরো সাপোজ মনে করছি, ভালো করে জিনিসটা বোঝো, না হলে এটাই পরে গণ্ডগোল হয়। তাহলে আমি মনে করছি ধরো এখানে আমি লাল আলো ইউজ করছি, ওকে, লাল আলো ইউজ করছি, সেই লাল আলোর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য সাপোজ মনে হয় 8000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে এই নির্দিষ্ট একটা কম্পাঙ্ক থাকবে, সাপোজ মনে করছি 200 হার্টজ, বোঝা গেল। লাল আমি মনে করছি লাল আলো ইউজ করছি, তাহলে লাল আলো একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য আছে 8000 অ্যাংস্ট্রম এবং তার কম্পাঙ্ক মনে করলাম কত, 200 হার্টজ। এইবারে কি হবে দেখো, যে তাহলে আমরা নির্দিষ্ট এই কম্পাঙ্কেরই অর্থাৎ এই আলো ইউজ করছি, এই আলো ইউজ করছি কিন্তু 3 রকমভাবে, অর্থাৎ কোনো সময় এর তীব্রতাটা আমরা 10 রাখছি, অর্থাৎ সেই সময় আমরা আলোর তেজ যেমন টর্চ লাইটের ক্ষেত্রে ধরো, বা মানে কী করে বলবো, মানে টর্চ লাইটের ক্ষেত্রে দেখা যায় না যে কোনো সময় লাইটটা খুব বেশি হয় আবার কোনো সময় কম হয়, কিন্তু একই তরঙ্গদৈর্ঘ্যের আলো। তাহলে এখানে মনে করছি লাল যে আলো তার 1 নম্বর যে আমি যে তীব্রতার আলোটা নিয়েছি সেখানে মানে যে আলোর তীব্রতা সেটা 10, 2 নম্বর যে আলোর নিয়েছি সেটার তীব্রতা 8 এবং 3 নম্বর যে আলো নিয়েছি সেটা হচ্ছে তীব্রতা হচ্ছে কত, 6। অর্থাৎ এইভাবে ভাবতে পারো যে লাল আলোকে আমি ধরো কোনো একটি ছিদ্র দিয়ে নির্গত করছি, তো 10 নম্বর যখন 1 নম্বর আলো করছে তখন তো মনে করছি ছিদ্রটা এতটা বড়, ঠিক আছে, এতটা বড়, তার জন্য কি এখান থেকে 10 ইউনিট পরিমাণ আমি তীব্রতা পাচ্ছি। 2 নম্বর ক্ষেত্রে আমি ইচ্ছাকৃত কী করছি, আমি ছিদ্রটাকে ছোট করছি, ছোট করলাম, তাহলে কি ছোট ছিদ্র করার জন্য কি ছোট পরিমাণ আমরা আলো পাচ্ছি, ছিদ্র দিয়ে যখন আমরা আলোটা পাস করছি। 3 নম্বরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি ছিদ্রটা আরও ছোট, তাহলে এখানের মধ্যে দিয়ে কি আলোর তীব্রতাটা আরও কম, কিন্তু কি একই তরঙ্গদৈর্ঘ্য একই কম্পাঙ্কের আলো, অর্থাৎ 3টেই কিন্তু আমরা লাল আলো ইউজ করছি, কিন্তু এখানে যেহেতু আমরা ছিদ্র ছোটো বড়ো করছি তাই সেই অনুযায়ী কি এখানে এই ছিদ্র যেহেতু বড়ো তাই এখানে কি 10 পরিমাণ আলো নির্গত হবে, এখানে ছিদ্র যেহেতু ছোটো 8 পরিমাণ আলো নির্গত হবে, আর এখানে যেহেতু ছিদ্র ছোটো তাই এখানে কি 6 পরিমাণ আলো নির্গত হবে। এটাই হচ্ছে কি যে বিভিন্ন তীব্রতার এবং হচ্ছে নির্দিষ্ট কম্পাঙ্কের একবর্ণীয় আলোর ক্ষেত্রে, বা কথাটা বোঝা গেল, বিভিন্ন তীব্রতার কিন্তু নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে, বুঝা গেছে, ওকে। তাহলে এখানে আমরা এবার যে গ্রাফটা আছে সেই গ্রাফটা একটু দেখি, যে যদি কোনো নির্দিষ্ট ধাতব পৃষ্ঠের ওপর বিভিন্ন তীব্রতার একটি একবর্ণী আলো ফেলা হয় তাহলে টার্গেট ও সংগ্রাহকের মধ্যে বিভব প্রভেদ আয়ের সঙ্গে বিভবপ্রভেদ ভি এর সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা আয়ের নির্ভরতা চিত্রের মতো হয়। তাহলে এই চিত্রে 1 ও 2 নম্বর লেখ চিত্রটি আলোক তড়িৎ ক্রিয়া অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখ, এই লোকগুলি আমরা পর্যবেক্ষণ করে কিছু কিছু সিদ্ধান্তে আসবো, সেই সিদ্ধান্তগুলো দেখো। তাহলে ফার্স্ট যে সিদ্ধান্ত সেটা হচ্ছে কি সম্পৃক্ত প্রবাহ, অর্থাৎ আমরা এই যে চিত্রে দেখতে পেলাম সেই চিত্রে আমরা সম্পৃক্ত প্রবাহ কখন পাবো। তাহলে কি বলছে, ভি এর মান যথেষ্ট বেশি হলে বৈশিষ্ট্য লেখগুলি অনুভূমিক হয়, অনুভূমিক হবে এখানে। এর থেকে বোঝা যায় প্রবাহ সম্পৃক্ত হয়েছে, অর্থাৎ ফটোক্যাথোড নিঃসৃত সবকটি ইলেকট্রনই সংগ্রাহক প্লেটটি গ্রহণ করেছে। অর্থাৎ কি বলছে যে যখন সম্পৃক্ত প্রবাহ কখন বলবো, যখন দেখা যাবে কি যে ফটোক্যাথোড থেকে যতগুলো ইলেকট্রন নির্গত হয়েছে সবগুলো ইলেকট্রনই যদি সংগ্রহ প্লেট গ্রহণ করে তাহলে দেখা যাবে কি যে সেই প্রবাহটাকে আমরা কী বলবো, সম্পৃক্ত প্রবাহ অর্থাৎ স্যাচুরেশন প্রবাহ। অর্থাৎ কী বোঝাচ্ছে যে সম্পৃক্ত প্রবাহ মানে কী বলতো, যে আমার যতটা ইনপুট আছে ততটা আমি আউটপুট পাচ্ছি, অর্থাৎ এই যে প্লেট টি প্লেট আর এখানে ক্যাথোড প্লেট সি, তাহলে টি প্লেটে আবার মনে করছি 100 সংখ্যক ইলেকট্রন আপতিত হচ্ছে এবং সিতে গিয়েও 100টি ইলেকট্রন পৌঁছাচ্ছে।
তাহলে তো আমি দেখতে পাচ্ছি এখানে তো কোনো ইলেকট্রন নেই, সমস্ত ইলেকট্রনই চলে গেছে। তো এই জন্য কি প্রবাহটা আমরা কী পাবো, সম্পৃক্ত প্রবাহ, অর্থাৎ এর চেয়ে বেশি পরিমাণে কারেন্টের পৌঁছানো সম্ভব নয়। তার জন্য কী হচ্ছে, এটা কি স্যাচুরেশন মানে কী বলতো, যে যতই ভোল্টেজ আমরা বাড়িয়ে যাই না কেন কারেন্ট কিন্তু আর বাড়বে না। অর্থাৎ ভোল্টেজ আমরা যতই বাড়াই কিন্তু কি ফটো ক্যাথোড থেকে যদি সবগুলো এখান থেকে যদি সবগুলো ইলেকট্রন এখানে চলেই যায়, ইলেকট্রনের প্রবাহ যদি বন্ধই হয়ে যায় তাহলে তো আমরা কারেন্ট পাবো না। অর্থাৎ এখানে যতটা পরিমাণ কারেন্ট ইলেকট্রন থাকবে সমস্ত ইলেকট্রন যদি সি প্লেটে চলে যায় তাহলে কি সেক্ষেত্রে আমরা এদিকে উল্টো দিকে ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছি কিন্তু ইলেকট্রনের প্রভাব হচ্ছে না। অর্থাৎ সেখানে কি কারেন্ট আমরা কি সব জায়গাতেই সমাবো। স্যাচুরেশন মানে কি, যে যখন ধরো 100 থেকে এখান থেকে ইলেকট্রন 100 এখানে পৌঁছালো তখন আমরা ভিআই লেখচিত্রটা কী পাচ্ছি, যে এরকম মানে সমান, অর্থাৎ আর বাড়ছে না। অর্থাৎ এরকমভাবে দেখতে পারো যে এরকমভাবে বাড়ছিল কিন্তু দেখা যাচ্ছে যখন 100 থেকে এই পর্যন্ত বাড়ছে, যখন 100 পর্যন্ত পৌঁছাচ্ছে, কিন্তু 100তেই যখন সি ক্যাথোডে গিয়ে পৌঁছে গেছে, এখানে যখন আর কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রন যেহেতু এখানে নেই তাহলে তো এখানে যেতে পারবে না। তার জন্য কী হচ্ছে, ভোল্টেজ উল্টো দিকে আমি যতই বাড়াই না কেন কারেন্ট কিন্তু এইভাবে স্ট্রেট বরাবরই থাকছে। অর্থাৎ সমস্ত জায়গার জন্য কারেন্টের মান স্যাচুরেশন অর্থাৎ ফিক্সড হয়ে গেছে। বোঝা গেল? অর্থাৎ এখানে ধরো 100 থেকে 100 যখন এখানে যায় তখন ধরো ভোল্টেজ ছিল 220 ভোল্ট, তখন এই পর্যন্ত কারেন্ট আমরা পাচ্ছি ভি এর সাপেক্ষে আই। কিন্তু এরপরেও যদি আমি ভোল্টেজ 240 ভোল্ট বাড়াই তারপরে তো আর কারেন্ট পাবো না, কারণ এখানে তো কোনো ইলেকট্রন নেই। এখানে 100টা ইলেকট্রন ছিল, এখানে 100টা চলে গেছে, তাহলে সমস্ত ইলেকট্রন চলে গেছে। তাহলে সমস্ত ইলেকট্রন যদি চলে যায় তাহলে কী হবে, তার জন্য আমরা যে কারেন্ট, সেটা তো কারেন্ট তো আর বাড়বে না। ইলেকট্রনের প্রবাহ যেহেতু বন্ধ হয়ে গেছে তাই কারেন্টও পাবো না। তার জন্য আমরা কী পাচ্ছি, একটা নির্দিষ্ট একটা এইরকমভাবেই আমরা সরলরেখা যতই আমরা বেরিয়ে যাই এইভাবে বাড়তেই থাকবে। অর্থাৎ 260 করি, 280 করি, 300 করি, প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখতে পাবো কি এতটা পর্যন্ত বেড়েছে, তারপরে আর বাড়বে না, কারণ যেহেতু এখান থেকে ইলেকট্রন আর এখানে যাচ্ছে না। অর্থাৎ এই জন্য আমরা কী বলছি, প্রবাহটাকে সম্পৃক্ত। কথাটা বুঝতে হবে কিন্তু ভালোভাবে। ফটো ক্যাথোড নিঃসৃত সবকটি ইলেকট্রনই সংগ্রহ প্লেটটি গ্রহণ করেছে। বোঝা গেল আশা করি? ওকে, তাহলে এখানে দেখো, এই জন্য ছবিটা দেখো যে এই একটা নির্দিষ্ট জায়গায় এসে দেখতে পাচ্ছি কি, যে এই পর্যন্ত বাড়ছে, ঠিক আছে, এই পর্যন্ত বাড়ছে, ভালো করে দেখো, এই পর্যন্ত বাড়ছে, এই পর্যন্ত বাড়ছিল, তারপর এখানে দেখো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ স্যাচুরেশন হয়ে গেছে। অর্থাৎ এর চেয়ে আর বাড়া সম্ভব না। অর্থাৎ এই মুহূর্তে টি এর উপর যতটা ইলেকট্রন নির্গত হয়েছিল সমস্ত ইলেকট্রনই সি প্লেটে চলে গেছে, অর্থাৎ কোনো ইলেকট্রনই আর বাকি নেই। তাই আমরা ভোল্টেজ যতই বাড়াই না কেন কারেন্ট কিন্তু আমরা আর পাবো না, ওই আগের মতোই পাবো। তাই এখানেও যতটা পাচ্ছি, এখানেও ততটা পাচ্ছি, এখানেও ততটা। তো এইভাবে যদি বাড়াতেও থাকি সব জায়গাতে একই পাবো। এক্ষেত্রেও আমরা তাই দেখতে পাচ্ছি যে হচ্ছে স্যাচুরেশন বা হচ্ছে সম্পৃক্ত হয়ে গেছে। এটার মানেই হচ্ছে সম্পৃক্ত প্রবাহ। বোঝা গেল? না বুঝতে হলে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করবো কিন্তু। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে কি, দেখো 2 নম্বর, আপতিত আলোর তীব্রতার প্রভাব। তাহলে এখানে হ্যাঁ এটা দেখো যে বিভিন্ন তীব্রতা, তাহলে এটা 1 নম্বর তীব্রতার আলো, এটা 2 নম্বর তীব্রতার আলো, অর্থাৎ এখানকার তীব্রতা বেশি, এখানকার তীব্রতা কম, অর্থাৎ I1 গ্রেটার দ্যান হচ্ছে I2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে দুই ক্ষেত্রে কিন্তু এই দুটো আলোর ক্ষেত্রে কি কম্পাঙ্ক কিন্তু এক, অর্থাৎ বিভিন্ন তীব্রতার ক্ষেত্রেও এই যে একটা তীব্রতা, এটা একটা তীব্রতা, দুটো তীব্রতার ক্ষেত্রে কিন্তু একই কম্পাঙ্কের আলো। এবার নেক্সট পয়েন্টটা দেখো, এখানে প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু ইম্পর্টেন্ট। আপতিত আলোর তীব্রতার প্রভাব, অর্থাৎ আপতিত আলো যত বেশি হবে, অর্থাৎ আলোটির তীব্রতা যত বাড়বে, আলো মানে কি তীব্রতা যত বাড়বে, কি সূর্যের আলো তেজ যত বাড়বে আমরা কি তত বেশি পরিমাণে আলো রশ্মি পাবো। সে একইভাবে যে আপতিত আলোর তীব্রতা যত কমবে আলোর উজ্জ্বলতা তত কমবে, এবং আপতিত আলোর তীব্রতা যত বাড়বে আলোর উজ্জ্বলতা তত কমবে। অর্থাৎ এটাই নির্ভর করছে যে আপতিত আলোর তীব্রতা যত বাড়বে আলোক তড়িৎ প্রবাহ মাত্রাও কিন্তু তত পরিমাণে বাড়বে। এটাই হচ্ছে সম্পর্ক। তাই আলোক তড়িৎ প্রবাহ মাত্রাও কি তত পরিমাণে বাড়বে, এবং হচ্ছে আলোক তীব্রতা যত কম হবে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু কম হয়। অর্থাৎ এই লাইনটা মনে রাখতে হবে যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার হচ্ছে কি সমানুপাতিক। এবার নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। নিবৃত্তি বিভবটা কখন অ্যাটেন্ড হচ্ছে বা আমরা কখন নিবৃত্তি বিভবটা পাচ্ছি। তাহলে এখানে দেখো যে এবার ফটোক্যাথোডের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে আমরা প্রথমে কি করলাম, ফটোক্যাথোডের সাপেক্ষে এটাকে ধনাত্মক বিভব দিচ্ছিলাম, তার জন্য ইলেকট্রনগুলো এখানে আকৃষ্ট হয়ে সহজেই কারেন্ট প্রবাহিত হচ্ছিল বর্তনীতে। কিন্তু এবার আমরা কী করছি, আমরা ইচ্ছা অনুযায়ী যে ফটোক্যাথোডের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে আমরা ঋণাত্মক বিভব দিচ্ছি, নেগেটিভ বিভব দিচ্ছি। তার জন্য কী হচ্ছে, আলোক তড়িৎ প্রবাহ কিন্তু সঙ্গে সঙ্গেই শূন্য না হয়ে কমতে থাকে। এর ফলে কারণ এবার কী হচ্ছে দেখো যে এটাও এবার আমরা কী করলাম,
পরের টাইমে এটাও নেগেটিভ, এটাকে আমরা নেগেটিভ বিভব দিলাম, ঠিক আছে। তাহলে এই যে নেগেটিভ, এখান থেকেও তো ইলেকট্রন নির্গত হচ্ছে, অর্থাৎ এটাও কি নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভকে তো আকর্ষণ করবে না, অর্থাৎ বিকর্ষণ করবে, অর্থাৎ এই ইলেকট্রন কিন্তু এইদিকে আর যেতে চাইবে না। তাহলে এই ইলেকট্রন যদি এইদিকে যেতে না চায়, তাহলে আমরা বর্তনীতে কিন্তু কোনো কারেন্টও পাবো না। তাহলে কী হচ্ছে, এবার ফটোক্যাথোডের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে ঋণাত্মক বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহ কিন্তু সঙ্গে সঙ্গে শূন্য না হয়ে কমতে থাকে। অর্থাৎ এখান থেকে যেহেতু এটাও যেহেতু নেগেটিভ, এটাও যেহেতু নেগেটিভ, তাই কি এই পরস্পরকে বিকর্ষণ করছে, তাই কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি না। অর্থাৎ কিন্তু এখানেও কিন্তু কারেন্ট আমরা সঙ্গে সঙ্গে শূন্য পাবো না, কারণ এখান থেকে যে ইলেকট্রন আছে তার নির্দিষ্ট কিছুটা গতিশক্তির জন্য সে গতিশক্তি এই বিকর্ষণ বলকে উপেক্ষা করে সি প্লেটে চলে আসে। তার জন্য আমরা কিছুটা প্রভাব প্রথমের দিকে পাই, মানে অর্থাৎ আস্তে 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 কারেন্টের মান কিন্তু শূন্য হয়। প্রথমে কিন্তু কারেন্টটা শূন্য হয় না, যেহেতু কারণ কি, কারণ যেহেতু এখান থেকে নিশ্চিত ইলেকট্রনগুলির কিছুটা প্রাথমিক গতিশক্তি থাকে এই জন্য, ঠিক আছে। তারপরে তো আগে বললাম, এই এরপর দেখা যাচ্ছে কি যে এইভাবে আমরা কী করছি, সি প্লেটে যখন আমরা নেগেটিভ বিভব বাড়াতে থাকছি, তখন এমন একটা নির্দিষ্ট নেগেটিভ বিভব আমরা যখন এই সি প্লেটকে দিব, তখন দেখা যাবে কি যে তার জন্য বর্তনীতে আমরা কোনো রকম কারেন্ট পাবো না, অর্থাৎ সেই টাইমে কারেন্টের মান কত হবে, 0 হবে। সেই বিভবকে আমরা কী বলবো, নিবৃত্তি বিভব। অর্থাৎ এমন একটা নেগেটিভ, এমন একটা ঋণাত্মক বিভবের জন্য কোনো বর্তনীতে কারেন্টের মান শূন্য হবে, সেই বিভবকে আমরা কী বলবো, নিবৃত্তি বিভব। অর্থাৎ ফটোক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভব সংগ্রহ প্লেটকে দিলে তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যায়, তাকে আমরা কী বলবো, নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। আশা করি বোঝা গেল যে যে নির্দিষ্ট মানে হচ্ছে যে সর্বোচ্চ ঋণাত্মক বিভব কোনো সি প্লেটকে দিলে ওই বর্তনীতে কারেন্ট শূন্য পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো, নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। তাহলে এখানে দেখো ছবিটার সাহায্যে যে এবার নিবৃত্তি বিভবের বৈশিষ্ট্যগুলো কি দেখে নেওয়া যাক। নিবৃত্তি বিভব কী কী বৈশিষ্ট্য বলছে, যে আপতিত আলোর তীব্রতার উপর নিবৃত্তি বিভব V0 আদৌ নির্ভর করে না, অর্থাৎ তীব্রতা আমি বাড়ালাম না কমালাম তার উপর কিন্তু নির্ভর করে না। আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান সর্বদা একই থাকে। অর্থাৎ এখানে যে আমরা দেখালাম যে আমরা একই কম্পাঙ্কের আলো নিয়েছি, লাল বর্ণের আলো নিয়েছি যার কম্পাঙ্ক মনে করছি 200 হার্জ। তাহলে এই 200 হার্জের কম্পাঙ্কের আমরা 3 ধরনের যে তীব্রতার আলো নিয়েছি 10, 8, 6, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিবৃত্তি বিভবের মান একই। অর্থাৎ নিবৃত্তি বিভবের মান কিন্তু তীব্রতার ওপর নির্ভর করছে না, শুধু কম্পাঙ্কের উপর নির্ভর করছে। অর্থাৎ আমরা এখানে যদি লালের পরিবর্তে নীল নিয়ে চলে আসি, অর্থাৎ নীল আলোর কম্পাঙ্ক মনে করছি 300 হার্জ, তাহলে 300 হার্জের ক্ষেত্রে কিন্তু নিবৃত্তি বিভবের মান তখন ভি থাকবে না, সেটা হয়ে যাবে কি, ভি ড্যাশ। বোঝা গেল? অর্থাৎ কম্পাঙ্কই যদি পরিবর্তন করি, অর্থাৎ আলোটাই যদি পরিবর্তন করে দিই, তবে নিবৃত্তি বিভবের মান পরিবর্তন হবে। কিন্তু এইভাবে যদি আমরা পরপর তীব্রতা পরিবর্তন করি একই আলোর ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু আমরা নিবৃত্তি বিভবের মান পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে 3 ধরনের তীব্রতার ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান একই হবে, ভি। এটাই এখানে ছবিতে দেখানো হয়েছে। দেখো যে তীব্রতা I1 ফার্স্টের ক্ষেত্রে, তারপর দ্বিতীয় ক্ষেত্রে তীব্রতা হচ্ছে I2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি I1 I2 দুটো তীব্রতাই একই, কিন্তু এখানে দেখতে পাবো আমরা কি, যে প্রথমটার ক্ষেত্রে তীব্রতা বেশি এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি তীব্রতা কম, অর্থাৎ I1 গ্রেটার দ্যান I2। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা নিবৃত্তি বিভবের মান কিন্তু এক, V0। অর্থাৎ তীব্রতা যাই হোক না কেন, যেহেতু একই কম্পাঙ্কের আলো, মিউ এটাও মিউ কম্পাঙ্কের আলো, এটাও মিউ কম্পাঙ্কের আলো, কিন্তু তীব্রতা আলাদা, তাতে কোনো সমস্যা নেই, তার ক্ষেত্রে কী হবে, নিবৃত্তি বিভবের মান একই হবে। এবং এখানে গ্রাফের উল্টো এই দিকে দিয়েছি, তাহলে বুঝতে পারছো যে এই বিভবটা কি, নেগেটিভ বিভব। এই বিভবটা হচ্ছে কি নেগেটিভ বিভব, আর এটা হচ্ছে কি পজিটিভ বিভব। তাহলে আমরা নেগেটিভ বিভব অর্থাৎ বিভব কমাতে 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 যখন নেগেটিভে নিয়ে চলে আসলাম, তখন দেখতে পাচ্ছি আমরা কি, যে এই নেগেটিভ বিভবের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোনো রকম আমরা কারেন্ট পাবো না, অর্থাৎ কারেন্ট আমরা কী পাবো, 0 পাবো। বোঝা গেল? তারপরে হচ্ছে কি, যে আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে কেবল সম্পৃক্ত প্রবাহ মাত্রা মান বাড়ে। অর্থাৎ এটা আমাদের ধারণা ভুল, যে তীব্রতা বাড়লে কিন্তু নিবৃত্তি বিভব বাড়বে না। অর্থাৎ শুধুমাত্র যদি তীব্রতা বাড়ে, তাহলে কেবলমাত্র প্রবাহ মাত্রার মান কিন্তু বাড়বে। ঠিক আছে? তাহলে আশা করি এই পর্যন্ত আজকে থাক। তাহলে ছোটো ছোটো করে পড়ো, তাহলে বুঝতে পারবে। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ছোটো ছোটো করে বুঝলেই মনে হয় ভালো বুঝতে পারবে। তাহলে এই পর্যন্ত থাক। পরের দিন আমি কালকে বিভিন্ন কম্পাঙ্কে, যেহেতু তোমাদের প্রত্যেক দিনই ক্লাস হচ্ছে, আগে হয়তো সপ্তাহে 2 দিন ক্লাস হতো, তাই অনেক পড়ানো হতো। এখানে আমি ছোটো ছোটো করে তার জন্য পড়াচ্ছি, সুন্দরভাবে বোঝো জিনিসগুলো। এখান থেকে অনেক রকমের কোশ্চেন থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কিন্তু কোশ্চেন করবে, আর আমিও কিন্তু তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবো।
থ্যাংক ইউ সবাইকে, ভালোভাবে দেখো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরাও কমেন্টে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে।